সীমান্তে মাইন পুঁতে রেখেছিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। তমরু সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে প্রাণ গেছে এক রোহিঙ্গা কিশোরের। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। এই নিয়ে বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত। 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজুদ্দমা এবং আমি সাফাদ্দিন ফরিদ। এবারে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী ও কুমারী পূজা আজ। সারা দেশে মণ্ডপে মণ্ডপে নানা আয়োজন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার জেরে সব পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ। বগুড়ায় 3 হুইলারের রেজিস্ট্রেশনে দ্বিগুণেরও বেশি অর্থ দাবি করছে দালাল চক্র। অনিয়মের অভিযোগ অস্বীকার বিআরটিএর। প্রধান শিরোনামগুলো শুনছিলেন। সংবাদে এছাড়াও আরও যা থাকছে। হারিকেন ইয়ানের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনা, মৃতের সংখ্যা বেড়ে 80। নারী এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে রুমানারা। শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত খবর। বান্দরবানের তমরু সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। তবে গত শনিবার থেকে তমরু সীমান্ত এলাকায় গোলাগুলির কোনো শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। রোববার সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নোম্যান্সল্যান্ডে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুক নামের 17 বছরের ওই কিশোরের মৃত্যু হয়। পরে রোহিঙ্গাদের সহযোগিতায় পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোহিঙ্গা শিবিরের মাঝে আব্দুর রহিম জানান, নাইক্ষংছড়ির ঘুমথুম এলাকা শূন্যরেখার বাসিন্দা ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল্লাহ নামে দুইজন সকালে তুমরু পাহাড়ি ছড়ায় মাছ ধরতে বের হন। এ সময় সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ওই রোহিঙ্গা কিশোর নিহত হয়। এদিকে মিয়ানমার থেকে সকল ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে এবার বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মারমা। মংখিং, গতকালকের ঘটনার পরে সীমান্তে নজরদারি বিজিবির পক্ষ থেকে বাড়ানো হয়েছে কিনা? আজকে সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? গত 26 তারিখের পর থেকে সীমান্তের যে বিজিবির টহল এবং তার পাশে জোরদার করা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা যে বিষয় নিয়ে বারবার বলেই আসছিলাম সেটি হলো যে হয়েছে নো ম্যানস ল্যান্ডে এবং জিরো লাইনে যে রোহিঙ্গাগুলো বসবাস করছে এবং যারা সেখানে দৈনন্দিন যে কাজগুলো করছেন সেখানে তাদের চাষাবাদ, গরু যাওয়া এবং তারপর মাছ ছোট, ছোট দৈনন্দিন কাজগুলো করছে। এটি মূলত জিরো লাইনের মধ্যে যারা রোহিঙ্গাগুলো বসবাস তারা কিন্তু এই কাজগুলো করছে। তারা কিন্তু করছেন বিজিবির চোখকে ফাঁকি দিয়ে। তো মূলত এই ঘটনা থেকে কিন্তু তমরু সীমান্তবর্তী যে এলাকায় নৌমাছের কাছাকাছি রোহিঙ্গা যারা বসবাস করছেন তাদের মধ্যে যে আতঙ্ক এটি কিন্তু চলমান আছে। মূলত হলো যে নো ম্যানস ল্যান্ড এবং মিয়ানমার অভ্যন্তরে জিরো লাইনের মধ্যে যে সকল মাইনগুলো আ পুঁতে রেখেছেন মিয়ানমার সেনাবাহিনী এবং বিজিপি সেই কারণেই কিন্তু এই নো ম্যানস ল্যান্ড থেকে যারা লাইনের কাছাকাছি যাচ্ছেন তারা কিন্তু এই আ মাইনের বিস্ফোরণে আ আহত হচ্ছেন এবং তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখতে চাই সেটি আমরা সীমান্তবর্তী এলাকায় সবগুলো এলাকায় কিন্তু করে দেখি। সেখানে যে বিজিবির জোরদার এবং বিজিবির টহল এর পাশাপাশি স্থানীয় যে আ পুলিশ প্রশাসন আছে এবং গোয়েন্দা তদন্ত সেটি কিন্তু চলমান আছে। গত ১ মাস ধরে যে মিয়ানমার অভ্যন্তরে মিয়ানমার আরাকান বাহিনী এবং আ মিয়ানমারের সেনাবাহিনীর সাথে যে সংঘর্ষ সেটির আ প্রভাব
কিন্তু সীমান্তবর্তী তমব্রু বাংলাদেশের বান্দরবানের তমব্রু সীমান্তের যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজমান ছিল। অল্প কিছুদিনের জন্য সেখানে গোলাগুলি এবং বাংলাদেশের অভ্যন্তরে মডারেশন এবং গুলি না পড়ার কারণে কিন্তু পরিস্থিতি কিছু স্বাভাবিক হতে শুরু করেছে এবং সেখানে যারা বসবাস করে তাদের মধ্যে কিছুটা স্বস্তি আসছিল। তো এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে এবং জিরো লাইনের পাশে যে মাইন পুঁতে রাখার কারণে যারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন বা নিহত হচ্ছেন। এই কারণে কিন্তু সেখানকার বসবাসকারীরা কিন্তু আসলে আতঙ্কের মধ্যে বসবাস করছে। আমি আরেকটি বিষয় বলে রাখতে চাই যে শুধুমাত্র গতকালকে যে ফারুক যে নিহত হয়েছেন আইন বহির্ভূত সেটি কিন্তু নয়। এর আগে গত মাসের ১৫ তারিখে কিন্তু বাংলাদেশেরই একজন এবং তমব্রু সীমান্তের যে হেডম্যান পাড়ার উইনো থোয়াইন তঞ্চঙ্গ্যা তার কিন্তু পাও শুধুমাত্র সীমান্ত আ ব আ এলাকায় গিয়ে তার ক্রু নিয়ে আসার কারণে। কিন্তু তো সর্বোপরি হচ্ছে যে জেলা প্রশাসনের বিজিবির পক্ষ থেকে যে সেখানকার বসবাসকারী মানুষদের যে তাদেরকে সতর্কতামূলক এবং তাদেরকে যে বুঝানো এবং তাদের নিরাপত্তার যে জোরদার সেটি কিন্তু অব্যাহত রেখেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই সেটি হলো যে নো ম্যানস এর কাছাকাছি মিয়ানমার রেড সীমান্তের কাছাকাছি এবং তার পাশে আ তুমব্রু এলাকায় যে ৩০০ পরিবারকে সরিয়ে নেওয়ার যে উদ্যোগ সেটি কিন্তু চলমান আছে। এটি কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তারা তালিকাগুলো করছেন এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই যে সীমান্তবর্তী এলাকায় আ উত্তেজনার কারণে সেখানে যারা কাজ করতে পারছেন না এবং যারা ফসলাদি আনতে পারেননি তাদেরকে কিন্তু জরুরি ত্রাণের সহায়তার আওতায় একটা তালিকা করা হয়েছে এবং সেটি কার্যক্রম চলমান আছে বলে আমাদেরকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো। তো সর্বোপরি সীমান্তে নিরাপত্তার জোরদারের কিন্তু কোনো ঘাটতি নেই বলে কিন্তু আমরা দেখেছি সেখানে। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে জিরো লাইনে যারা বসবাস করছে রোহিঙ্গারা তারা কিন্তু এই দুর্নীতির যে কার্যক্রমে যাওয়ার কারণে কিন্তু তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তমরু সীমান্তের পরিস্থিতি বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী ও কুমারী পূজা আজ। সব নারীর মধ্যে মাতৃভাব উপলব্ধি করার জন্যই মহা অষ্টমীতে কুমারী পূজার আয়োজন করা হয়। সকাল ৯টা ৫৭ মধ্যে দুর্গা দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা আছে সন্ধি পূজাও। রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। রোববার মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান ও নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় পূজার আয়োজন। এর আগে উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাদ্যে মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শনিবার শুরু হয় বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারের শারদীয় উৎসবে সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সন্তোষ জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। দশমী পর্যন্ত ৫ দিন থাকছে পূজার নানা আনুষ্ঠানিকতা। ৪ ও ৫ অক্টোবর নবমী এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। প্রতিবার কুমারী পূজা দেখতে আসি, এবারও এসেছি, ভাল লাগছে। গত ২ বছর এটা খুব মিস করেছি। প্রত্যেকটা কুমারীর ভিতরে দেবী দুর্গা অন্তর্নিহিত থাকেন। ২টা বছর আমরা মায়ের দর্শন করতে পারি নাই, তো এটা তো আমাদের বড় উৎসব, আমাদের হিন্দুদের মধ্যে বড় উৎসব। তো আমাদের এখন খুবই ভালো লাগতেছে, মা যেন সবাই ভালো রাখে, সুস্থ রাখে। দুর্গোৎসবের খবর জানাতে এবার ঢাকা ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব ঢাকার রামকৃষ্ণ মিশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজ রামকৃষ্ণ মিশনে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে? আমরা সবাই জানি যে মহা অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কুমারী পূজা, সেটি কখন শুরু হবে? কুমারী পূজা শুরু হওয়ার কথা বেলা ১১টায় এবং তার জন্য কিন্তু সকাল থেকে ভক্তরা এসে এখানে সমবেত হয়েছেন। আপনাকে যদি আমি একটু দেখাই, এখানে রামকৃষ্ণ মিশন ও মঠের যে প্যান্ডেল করা হয়েছে, অস্থায়ী প্যান্ডেল, সেই প্যান্ডেলটি কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দর্শনার্থীদের দিয়ে। আর এখন যেটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে মহাষ্টমীর যে কল্পারম্ভ ও বিহিত পূজা, সেটি কিন্তু এখনও চলছে। পূজাটি কিন্তু ঠিক সকাল 6:30 থেকে শুরু হয়েছে এবং বেশ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। মাঝে মাঝে উলুধ্বনি এবং ঢাকের বাদ্যও বাজছে পুজোর বিরতিতে। এবং আপনি জানেন যে ঠিক 9:57 মধ্যেই এই কল্পারম্ভ ও বিহিত পূজা সম্পন্ন হবে। তারপরে কিন্তু আসলে অঞ্জলির একটি ব্যবস্থা আছে। সকাল পুষ্পাঞ্জলি, সকাল 10:30টায় ভক্তদের জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকবে এবং 11টা থেকে কিন্তু কুমারী পূজা
শুরু হবে। এবার আমরা যতদূর জেনেছি এবার কুমারী করা হয়েছে 6 বছরের একটি কন্যা শিশুকে, তিনি ব্রাহ্মণ কন্যা। তবে তার নাম প্রকাশের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে বলে আমরা গণমাধ্যমে তার নামটি প্রকাশ করছি না। পরবর্তীতে এখানে যে সন্ন্যাস বা মহারাজাগণ রয়েছেন তাদের অনুমতি সাপেক্ষে আমরা নামটি প্রকাশ করব। আরেকটি বিষয়, এই কুমারী পূজা সম্পন্ন হওয়ার পরে ভক্তদের জন্য আরেকটি পুষ্পাঞ্জলি কিন্তু 11:45 দেওয়ার ব্যবস্থা থাকবে এবং 12টা থেকে কিন্তু প্রসাদ বিতরণ হবে। আর আপনি জানেন যে আজকে সন্ধি পূজা আছে, অর্থাৎ নবমী, অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে একটি পূজা হয়। সেই পূজার পঞ্জিকা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয়েছে সেটি বিকেল 4:05 থেকে বিকেল 4:53 মধ্যে সম্পন্ন করতে হবে। আর এদিকে এই রামকৃষ্ণ মিশন মঠের বাইরে, এখানে আমরা তো প্যান্ডেলে আছি, এখানে আসলে বৃষ্টি তেমন বাধা হতে পারছে না, তবে বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তার মধ্যেও কিন্তু ভক্তরা এখানে আসছেন, সমবেত হচ্ছেন। তবে ধারণা করা যাচ্ছে যেহেতু এই প্যান্ডেলটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, যখন কুমারী পূজা শুরু হবে তখন তো আরো উপচে পড়া ভিড় হবে, তখন কিন্তু দর্শনার্থীদেরও বেশ বেগ পেতে হবে এবং তাদের সামাল দিতেও ধারণা করছে আয়োজকদেরও কিছুটা অসুবিধা হবে। তবে নিরাপত্তা ব্যবস্থায় তেমন কোনো ঘাটতি কিন্তু আমরা দেখছি না। এখানে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্যান্ডেলের অভ্যন্তরে, এবং সবাইকে সিকিউরিটি চেকিং এর মাধ্যমে, ব্যাগ চেকিং এর মাধ্যমে কিন্তু এই প্যান্ডেলে প্রবেশ করানো হচ্ছে। আর আপনি জানেন যে করোনার কারণে গত 2 বছর কুমারী পূজা বন্ধ ছিল, তাই এবার কিন্তু ভক্তদের আগ্রহ এবং অপেক্ষাটা অনেক বেশি। তারা আশা করছেন একজন জীবন্ত মানুষকে তারা দেবী রূপে পূজা করবেন তাদের রীতি অনুযায়ী, এবং তাদের নানা মনোবাসনা তারা আসলে দেবীর কাছে চাইবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রামকৃষ্ণ মঠ থেকে সব। মিতু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়ায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আমরা জানি যে 2 বছর বদ্ধ অবস্থার পরে এই বছর কুমারী পূজা হচ্ছে। সেক্ষেত্রে ঢাকার অবস্থা তো আমরা জানলাম মিতুর কাছ থেকে, এবার বগুড়ার খবর জানতে চাই। আজকে কুমারী পূজা কখন হবে সেখানে, এবং সন্ধি পূজারও কথা রয়েছে, সেটি কখন? বলা যায় যে আকাশ বেশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টিও আছে কোথাও কোথাও। তারপরেও আজকের যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে, ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, সেটিতে যোগ দেবার জন্য বিপুল সংখ্যক পূর্ণার্থী বা দর্শনার্থীগুলো মন্দিরে আসছেন। আমি যে জায়গাটিতে রয়েছি এখানেও নানা ধরনের আয়োজনই রয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ায় মোট 675টি পূজা মণ্ডপে এবারের আয়োজন রয়েছে, এবং সবগুলোতেই আজকের দিনের যে ধর্মীয় আচার অনুষ্ঠান, বিশেষ করে অষ্টমী পূজা, সন্ধি পূজা, অঞ্জলি, সেগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। কুমারী পূজার ব্যবস্থাও রাখা হয়েছে, কিন্তু সব মন্দিরে কুমারী পূজার ব্যবস্থা রাখা হয়নি। আর আজকের যে উৎসবের আয়োজন সেটি আগে যেমন বলা যায় যে কিছুটা বেশ নিয়মানি ছিল, অর্থাৎ বেশ কম ছিল করোনার কারণে, সেই জায়গা থেকে এবার বেশ উৎসবের আয়োজন আমরা দেখতে পাচ্ছি। বগুড়ায় বড় বড় আয়োজন যেসব জায়গায় হয়, যেসব মন্দিরে হয়, সেসব মন্দিরের মধ্যে চেলোপাড়া এলাকার এই মন্দিরটি একটি বড় আয়োজন রাখা হয়, এবং সেই আয়োজনে এবারও একটুও কমতি নেই। সব মিলিয়ে বলা যায় যে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আজকের যে ধর্মীয় বিষয়গুলো রয়েছে, বিশেষ করে কুমারী পূজার আয়োজন আছে, অষ্টমীর পূজার আয়োজন রয়েছে, সন্ধি পূজার আয়োজন রয়েছে, সেই সাথে অঞ্জলি তো রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে উৎসবমুখর একটি পরিবেশই 675টি পূজা মণ্ডপে আজকের আয়োজনের সব ধরনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ, এবং নিরাপত্তা নিশ্চিত করবার জন্য পুলিশের পোশাকধারী সদস্যদের পাশাপাশি একেবারে যারা সাদা পোশাকধারী তারাও রয়েছেন, সেই সাথে গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। এবং এই বিষয় নিয়েও আমি কথা বলেছি যারা এই ধর্মের সাথে রয়েছেন, হিন্দু ধর্মের যারা সদস্য রয়েছেন, তারাও এই নিরাপত্তা ব্যবস্থায় বেশ সন্তোষ প্রকাশ করেছেন, এবং চারিদিকে যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটি বিগত দিনের তুলনায় অনেক বেশি বলে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে সাদা পোশাকধারী পুলিশের উপস্থিতি, সশস্ত্র এবং নিরস্ত্র, সবটাই বলা যায় যে সন্তোষজনকই রয়েছে, এবং এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো ধরনের বলা যায় যে সামান্যতম অভিযোগ সেগুলো আমরা পাইনি। আর আজকের এই ধর্মীয় উৎসবকে নির্বিঘ্ন করবার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করছেন তারা জানিয়েছেন। আর সকালের যে পূজা, অর্থাৎ অষ্টমী পূজার আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং পূজাও চলছে প্রায় সব মন্দিরে। আর এই যে চালুপাড়া মন্দির যেটা, সেখানেও সবাই তাদের পূজার জন্য যেসব উপকরণ সেগুলো নিয়ে আসতে শুরু করেছে, এবং পূজা শুরুও হয়ে গেছে। ঢাকা এবং বগুড়া থেকে মহা অষ্টমীর সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
ঢাকা ও বগুড়ার পর এবার শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর উদযাপন নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে অষ্টমীর কি কি আয়োজন আজকে রয়েছে? মূল আকর্ষণ যেহেতু কুমারী পূজা, আপনি যেখানে রয়েছেন সেখানে কুমারী পূজার আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হবে? দুর্গাপূজার অষ্টমীর যে মূল আকর্ষণ বা যে মূল আয়োজনটি থাকে সেটি কুমারী পূজা, এবং আজকে সকাল 9:30 থেকে এই কুমারী পূজা শুরু হবে। আমরা এখন আছি পঞ্চমাতা বিগ্রহ মন্দিরে এবং এখানে কুমারী পূজার যে প্রস্তুতি একেবারেই প্রস্তুতি চলছে। এবং এই কুমারী পূজার যদি আমরা একটু তাৎপর্য নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে আমরা এখানে এই আশ্রমের যিনি প্রধান আছেন শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী, আমরা একটু তার কাছ থেকে জানতে চাই, আমরা একটু সংক্ষেপে জানতে চাই যে দুর্গাপূজায় এই কুমারী পূজার তাৎপর্যটা আসলে কি। নমস্কার, সকলকেই শারদীয় শুভেচ্ছা। আমাদের পঞ্চমাতা সেবা আশ্রমে প্রতি বছর ন্যায় এবছরও কুমারী পূজার আয়োজন করা হয়েছে। আমরা কুমারী পূজার বিশেষত্ব চিন্তা করি এটাই মূলত যে নারী সমাজের প্রতিষ্ঠিত এবং নারীকে মাতৃজ্ঞানে মাতৃ সম্মানে দেবী জ্ঞানে আমরা পূজা করি। তাই প্রতি বছরের ন্যায় মহাষ্টমী দিন অনেক পূজা মণ্ডপে এবং সনাতনী সমাজের সেই শারদীয় প্রধান উৎসবের মধ্যে প্রধান দুর্গাপূজাতে আমাদের কুমারী পূজা একটা অংশ বিশেষ। সে মধ্যে আমরা কুমারী পূজাটা করে যাচ্ছি এবং আমরা কুমারী পূজার মধ্যে এটাই বুঝি যে জগতের সকল নারীর মধ্যে মাতৃভাবের মধ্যেই আমরা সেই দেবীকে চিন্তা করতে পারি। এটাই আমাদের কুমারী পূজার বিশেষত্ব। আপনাকে ধন্যবাদ। আসলে এই আশ্রমের যিনি প্রধান তিনি যেটি জানাচ্ছিলেন যে নারী শক্তি বা নারীর প্রতি যে শ্রদ্ধা সেটি পূজার মধ্য দিয়েই তারা মূলত সনাতন ধর্মাবলম্বীরা এটি প্রকাশ করে থাকেন, এবং সেই প্রেক্ষাপটে আর কিছুক্ষণের মধ্যেই এখানে এই কুমারী পূজা শুরু হবে। সেটি সাধারণত দেখা যায় যে অনূর্ধ্ব 16 বছর বয়সী যারা কুমারীরা থাকেন তাদেরকে এই পূজার জন্য নির্বাচিত করা হয়, এবং সেটির ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ, বেশ কিছু নিয়ম কানুন গত 1 মাস ধরেই পালন করা হচ্ছে। তারই আজকে একেবারে বলা যায় যে পূর্ণাঙ্গ রূপে এই মাতৃরূপে এই কুমারী বালিকাটিকে পূজা করার যে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে আছে। আর এছাড়াও আরো চট্টগ্রামে আরো অন্তত একটি জায়গায় শান্তিনেশ্বরী মন্দির, সেখানেও কুমারী পূজা হয়। তো আমরা এখনো পূজা শুরু হলে হয়তো আরো বিস্তারিত আপনাদেরকে এই বিষয়ে জানাতে পারি। মহাষ্টমীর আয়োজন এবং কুমারী পূজার আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী অনুপম শীল। চট্টগ্রামের উত্তর কাটলি ও গোয়ালপাড়ার দুটি মণ্ডপে এবার নারীরাই আয়োজন করেছে শারদীয় দুর্গোৎসবের, যেখানে ঢাক বাজানো থেকে শুরু করে সবকিছুই করেন নারীরা। ভিন্নধর্মী এই আয়োজনের সাথে থাকতে পেরে খুশি পূজা ও মণ্ডপ সংশ্লিষ্টরা। চট্টগ্রামের উত্তর কাট্টলিতে পূর্বাশা সংঘ পাঠাগার বৃন্দাবন ধামে শারদীয় দুর্গাপূজার দৃশ্য এটি। নানা যজ্ঞে মেতেছেন একদল নারী। 2004 সাল থেকে দুর্গাপূজার আয়োজন হয়ে আসলেও এবার সবকিছুর আয়োজন ও পরিচালনা করছেন নারীরা। বিশ্বের শান্তি, সবার শান্তি হচ্ছে আমাদের শান্তি। তা মা দুর্গার কাছে আমাদের এই চাওয়া দুর্গাপূজাটা খুবই আনন্দের সাথে কাটুক, আর আরও চাই যে মা দুর্গা যাতে আবার বারবার আসে আমাদের কাছে। এমন আয়োজন নিয়ে প্রথমে কিছুটা সংশয়ে থাকলেও সবার সহযোগিতায় কেটে গেছে সেই দ্বিধা। আমাদেরকে দেখে মহিলারা উৎসাহিত হবে, তারাও এগিয়ে আসবে। আমি মনে করি মহিলারা ঘরে বসে থাকার সময় আর নেই, যেহেতু আমরা একের পর এক বিজয় ছিনিয়ে আনছি আমরা মহিলারা। অতিরিক্ত পুণ্যার্থীর কারণে নারীদের পূজা অর্চনায় অসুবিধা হওয়ায় নগরীর গোয়ালপাড়ায় এককভাবে পূজা শুরু করেন কয়েকজন নারী। হাতে গোনা কয়েকজন মিলে শুরু করলেও বেশ দাপটের সাথেই এখন তারা করছেন পূজার আয়োজন। ভিন্নধর্মী আয়োজনের সাথে থাকতে পেরে খুশি মণ্ডপের পুরোহিত। আমাদের বাচ্চারা আছে, ওরা গিয়ে কোথাও কোনো রকম হয়তো একটু আনন্দ উল্লাস করে, এই আনন্দ উল্লাসটা করতে পারি না, এই চিন্তাটা করে আমরা মেয়েরা বলছি যে আমরাও কেন পারবো না। মহিলা একটু ভিন্ন, তাদের হচ্ছে মানে পাড়ার হিসেবে সুন্দর করে গঠনটা পূজাটা সম্পূর্ণ করা তাদের উপর। পুণ্যর দিক থেকে মেয়েরা কাজ করাটা অনেকটা পুণ্যের ব্যাপার, যা ছেলেরা করতে পারেন না। উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারির কথা জানিয়েছে পুলিশ। এলাকায় যাতে কোনো ইপটিজিং না হয়, যাতে কোনো বখাটেদের আড্ডা না হয়। আপনি জানেন যে ওই পূজা মণ্ডপের পাশে রেল লাইন রয়েছে। তো আমরা সামগ্রিক বিষয় মাথায় রেখে আমরা যে ব্যাপক প্রস্তুতি নিয়েছি, আশা করতেছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এবার চট্টগ্রামে 283 মণ্ডপে হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এর প্রতিটিতেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি স্থাপন করা হয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের দ্বন্দ্বের জেরে আগামী 10 থেকে 17 অক্টোবরের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে আবাসিক হল। রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী। তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সন্ধ্যা 6টার মধ্যে ছাত্রদের এবং সোমবার সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিজস্ব পরিবহন ছাড়া সকল পরিবহন বন্ধ থাকবে। এবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, যেহেতু ছাত্রীদের জন্য নির্দেশনা ছিল সকাল 9টার মধ্যে হল ত্যাগ করার এবং পূজার ছুটিও চলছে, তো এই মুহূর্তে হলের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে ভোরবেলা থেকেই কিন্তু ছাত্রীরা তাদের হল ছেড়ে যাচ্ছে। নবাব ফয়জুন্নেছা এবং শেখ হাসিনার যে দুটি হল, সেখানে কিন্তু পুজোর ছুটি থাকার কারণে কিন্তু খুব বেশি সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। যারাই ছিল তারা কিন্তু 9টার মধ্যে ছেড়ে গিয়েছে। আর আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী তিনি কিন্তু এসেছেন। তিনি জানিয়েছেন যে হল দুটোই ছাত্রীদের, সে দুটো কিন্তু সিলগালা করা হবে, অর্থাৎ এই হলে আর কেউ ঢুকতেও পারবেন না, বের হতেও পারবেন না। আর তিনি কিন্তু জানিয়েছেন আসলে ছাত্রলীগের যে দ্বন্দ্বের জেরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনার যেন কোনো ধরনের অনিরাপত্তাজনিত কোনো কারণ সামনে চলে না আসে বা কেউ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল খালি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি, যেহেতু সামনে অনেকেরই পরীক্ষা রয়েছে, তারা কিন্তু চাচ্ছিলেন না হল ছাত্রে। তারা বলছে যে এই মুহূর্তে হুট করে হল ছেড়ে যাওয়ার বিষয়টি বা বন্ধ করে দেওয়ার বিষয়টি আসলে শিক্ষার্থীদের উপর এক ধরনের প্রভাব ফেলবে, যেটি কিনা সামনের পরীক্ষায় তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। শিক্ষার্থীরা এটিও বলছে যে ছাত্রলীগের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কিন্তু গত মাসেও আমরা দেখেছি যে হল বন্ধ ছিল এবং পরীক্ষা স্থগিত ছিল। এই মাসেও যদি এরকম চলতেই থাকে তাহলে কিন্তু তারা পরপর ক্ষতির শিকার হবেন। যে কারণে প্রশাসনের থেকে ছাত্রলীগের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আসলে বসে একটি স্থায়ীভাবে সমাধানের কথা কিন্তু তারা বলছেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে শুধুমাত্র ছাত্রলীগ নয়, বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কিংবা যারাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করুক না কেন, আসলে তারা তাদের প্রতি কঠোর আছেন। কিন্তু আমরা দেখেছি যে গত কালকের বা 1 তারিখের ঘটনায় কিন্তু কোনো ধরনের আইনি পদক্ষেপ, অর্থাৎ মামলা কিংবা কাউকে গ্রেফতার বা দোষী সাব্যস্ত করা হয়নি। শুধুমাত্র যে রেজাল্ট এসেছে সেটি হচ্ছে যে হল বন্ধ করে দেওয়া হয়েছে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। তো এই ব্যাপারে প্রক্টর আসলে যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা তৈরি করেছে ছাত্রলীগ, কিন্তু সেখানে কেউ ক্ষতিগ্রস্ত হননি, যে কারণে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। আর ভবিষ্যতে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেই কারণে হল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তো সব মিলে আজকে কিন্তু ছাত্রলীগের দ্বন্দ্বের জেরে উত্তেজনা পর আজকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থী এবং শিক্ষকরা আশা করছেন হল এবং বিশ্ববিদ্যালয় খোলার পরেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে জাতীয়করণ থেকে বাদ পড়েছে রাঙামাটির 84টি প্রাথমিক বিদ্যালয়। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষানীতি শিথিল করে হলেও এসব বিদ্যালয় তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। রাঙামাটি বরকল উপজেলার রামুখ্যাছড়ি, নোয়া আদম, মেম্বারপাড়া, কদুছড়া সহ দুর্গম 16টি এলাকার শিশুদের জন্য কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। সন্তানদের প্রাথমিক শিক্ষা দিতে 15 বছর আগে 3টি বিদ্যালয় নির্মাণ করেন স্থানীয়রা। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের তালিকায় নাম ওঠেনি বিদ্যালয়গুলোর। শিক্ষকরা জানান, সুবর্ণভূমি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার সহায়তায় 3 বিদ্যালয়ের 6 জন শিক্ষকের বেতন দেয়া হয়। সহায়তা বন্ধ হয়ে গেলে অনিশ্চিত হয়ে পড়বে পাঠদান। 4-5টি গ্রামের মধ্যে কোনো একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই, আর হাই স্কুলও নাই। সরকারি প্রাথমিক বিদ্যালয় হয় বা জাতীয়করণ হয়, বিদ্যালয় যদি জাতীয়করণ করে মানে আরো ভালো হবে আর কি। জেলার আরও 81টি বিদ্যালয়ের অবস্থা আরও করুণ। বিদ্যালয় নির্মাণে সরকার অর্থ সহায়তা দিলেও শিক্ষকদের বেতনের কোনো ব্যবস্থা করা হয়নি। গ্রামীণ সমাজ সেগুলো তারা দেখাশোনা করার, সেটা পরিচালনা করার সেই সামর্থ্য তাদের নেই। এটা তো সরকারের দায়িত্ব। প্রাথমিক শিক্ষা তো এটা এমডিজিতে ছিল, এসডিজিতে আছে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের গাফলতির কারণে জাতীয়করণ থেকে বাদ পড়েছে জেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়। তবে শিক্ষা কর্মকর্তা বলছেন, প্রাথমিক যাচাই বাছাই শেষে আবারও তালিকাভুক্তির আবেদন পাঠানো হয়েছে। প্রাসঙ্গিক যে ইনফরমেশন সেগুলো দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়ার পরে আমরা সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং সেগুলো বিচার বিশ্লেষণ চলছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ও বিদ্যালয়গুলো সচল রাখতে বিশেষ বিবেচনায় আবেদনের কথা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান। জাতীয়করণ থেকে বাদ পড়া প্রায় ১৪০টার উপরে সম্ভবত রাঙ্গামাটি সহ ৩ পার্বত্য জেলায়, তো সেগুলো যাতে জাতীয়করণ হয় সেই বিষয়ে আমরা অনুরোধ করেছি। ৩ পার্বত্য জেলায় এমন বিদ্যালয়ের সংখ্যা ১.৫ শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10টি সরকারি মাধ্যমিক স্কুলে কলেজ শাখা চালু করা হলেও কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। স্কুলে শিক্ষকরাই নিচ্ছেন ক্লাস। এতে করে শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, দ্রুত শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে 2006 সালে কলেজ শাখা চালু হয়, অথচ এখন পর্যন্ত কোনো শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। শিক্ষার্থী 400-র মতো স্কুলের শিক্ষকরাই উচ্চ মাধ্যমিকের ক্লাস নিচ্ছেন। স্কুল কর্তৃপক্ষ বলছে, একদিকে স্কুলেই পর্যাপ্ত শিক্ষক নেই, তার উপরে কলেজ শাখায় ক্লাস নিতে হচ্ছে। এতে করে পাঠদানের চরম ব্যাঘাত ঘটছে। সেই সঙ্গে কলেজ শাখায় এক বিষয়ের ক্লাস অন্য বিষয়ের শিক্ষক দিয়ে নিতে হয়। ছেলেরা অনেক বঞ্চিত হয় এতে করে। এই জন্য আবার জুলজি শিক্ষক দিয়ে কিন্তু বোটানি পড়াটা খুব ভালো ফল পাওয়া যায় না। সেই জন্য আমাদের স্কুলে শিক্ষক দিয়ে কলেজে পাঠদান করা এটা খুব আমাদের জন্য খুবই সমস্যা। একই অবস্থায় শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল সহ দেশের 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। এসব বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক শাখা চালুর 1 যুগ পার হলেও কোনো শিক্ষক নিয়োগ হয়নি। শিক্ষা গবেষকরা বলছেন, এত বছরেও শিক্ষকের পদ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক, যার ফল ভোগ করতে হচ্ছে শিক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিকের শাখা খুলবো অথচ আমি শিক্ষক নিয়োগ দিব না। তো এখন এরকম কোনো প্ল্যান যদি আমাদের থেকে থাকে তাহলে প্ল্যানিংয়ের ভ্রান্তি রয়ে গেছে, ঘাটতি রয়ে গেছে, ভুল রয়ে গেছে। এটা খুব দ্রুত সংশোধন করে ফেলা দরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এসব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রেষণে দ্রুতই শিক্ষক নিয়োগ দেয়া হবে। আমরা আশা করছি যে এইগুলি আমরা সংকট অনেকটা কাটাতে পারবো যদি আমরা ওই বিসিএস এর নিয়োগটা পাই। আমাদের চেষ্টা আছে এবং আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা আমাদের চিন্তায়ও আছে। স্কুলের টিচার কলেজ লেভেলে পড়াবেন, আসলে এটা খুব একটা যৌক্তিক না। এসব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ে 4000-এর বেশি শিক্ষার্থীর জন্য শিক্ষক প্রয়োজন 150। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থলবন্দর হয়ে যাতায়াত বেড়েছে ভারতে। চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর থেকে এই নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক, দর্শনা হয়ে এখন কি পরিমাণে যাত্রী প্রতিনিয়ত গড়ে আসা যাওয়া করছে, আর যাত্রীদের কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা? যাত্রী এই দুর্গাপূজা উপলক্ষে যাত্রী কিছুটা বেড়েছে। গতকাল রবিবার 347 জন যাত্রী যাওয়া আসা করেছে এবং তার আগের দিন শনিবার 361 জন যাত্রী যাওয়া আসা করেছে। যদিও আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে এই করিডোরটি, যে করিডোরটি দেখা যাচ্ছে, এই করিডোরটি ব্যবহার করে এখান থেকে যেতে হবে একেবারে ভারতের ভেতরে ঢুকে যাবে। আবার ভারত থেকে যারা আসবেন তারা এই করিডোর অতিক্রম করে তারা আসবেন হচ্ছে কাস্টমসে। তো এই যাতায়াতের এই রুটটিতে আমরা কিছুক্ষণ আগে সকালের দিকে কিছু যাত্রী আসতে দেখেছি। এখন যদিও যাত্রী ফাঁকা, হাতে গোনা 2-1 জন যাত্রী যারা হচ্ছে ইমিগ্রেশনের কিছুটা কাজ করছেন ওই পাশে, আর বিজিবির তল্লাশির এখানে কিছু যাত্রী কাজ করছে, এই অবস্থা। তো আমাদের এখানে এই রুট দিয়ে যে আসলে স্বাভাবিক সময়ে যখন করোনা ভাইরাস দেশে শুরু হলো তার আগে থেকে 1500 থেকে 2000 যাত্রী যাওয়া আসা করেছে। তারপর থেকে এই রুটে বাই রোড হচ্ছে ভিসা প্রদান বন্ধ হয়ে যায় এবং সেই ভিসা প্রদান বন্ধ এখনো অব্যাহত আছে, যে কারণে যাত্রী যাতায়াত এই রুটে এমনিতেই কম। তবে যে সাধারণত গত 15 দিন আগে যে চিত্র ছিল সেটা হচ্ছে এখানে এই রুটে যাতায়াত করত
এই হচ্ছে 150 জন মতো, যেটা এখন বেড়ে 361 জন হয়েছে, সেটা হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে। তো দুর্গাপূজা উপলক্ষে যারা যাতায়াত করছেন, আমি কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি সকালে, তারা বলছেন যে এই রুটে আসলে যাত্রীর চাপ কম, আর তীব্র কোনো অভিযোগও তাদের নেই। তারা নির্বিঘ্নে আসছেন এবং তারা তাদের কাজ শেষ করে চলে যাচ্ছেন। এই রুটের সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে খুব অল্প সময়ে এখান থেকে কলকাতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়। এখান থেকে সীমান্ত পেরিয়ে ট্রেনে উঠলে মাত্র 3 ঘন্টা সময় লাগে কলকাতায় যেতে, আর মাত্র 30 টাকা ট্রেনের ভাড়া। যে কারণে অনেকেই, বিশেষ করে চুয়াডাঙ্গা এবং আশেপাশের অন্তত 15-20টি জেলার মানুষের পছন্দের রুট হচ্ছে দর্শনার এই বাই রোড গেটে। তো এপারে ভারতের বাংলাদেশের দর্শনা, ওপারে ভারতের গেদে, এই রুটটি মানুষের পছন্দ হলেও এখন দেশে করোনা ভাইরাসের পর থেকে এই বাই রোড। মানিক, আমরা বুঝতে পেরেছি পুজো উপলক্ষে সবার যাতায়াত নির্বিঘ্ন হোক। যাতায়াত নিয়ে ভারতে যাতায়াত বেড়েছে পূজা উদযাপন উপলক্ষে, সেই বিষয়ে দর্শনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর। নন ক্যাডার নিয়োগে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে 40তম বিসিএস থেকে। এতে দুশ্চিন্তায় বিসিএস উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তারা বলছেন নতুন নিয়মে ক্ষতিগ্রস্ত হবে মেধাবী চাকরি প্রার্থীরা। বিসিএস এর মাধ্যমে নন ক্যাডার পদে নিয়োগের নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিএসসি। সে অনুযায়ী নতুন বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। 40, 41, 43 ও 44তম বিসিএস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পিএসসি। তারা বলছেন, যখন যে বিসিএস শূন্য পদের চাহিদা এসেছে তা মেধার ভিত্তিতে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হবে। এটা যার যার প্রাপ্যতা সেই অনুসারে যাবে। এখানে নতুন কোনো কিছু করা হচ্ছে না বা ইমপ্লিমেন্টও করা হচ্ছে না। এখানে ইমপ্লিমেন্ট করা হবে যে অ্যাজ পার রুল অনুসারে যেটা, সেটা ইমপ্লিমেন্টেশনে যাওয়া হচ্ছে। এমন সিদ্ধান্তে ক্ষোভ হতাশা প্রকাশ করেছে 40 বিসিএসে কৃতকার্য প্রার্থীরা। কিন্তু নতুন নিয়মে নন ক্যাডার পদে নিয়োগ পাবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। নতুন পলিসির কারণে যদি পদ সংরক্ষণ করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের খুব নগণ্য সংখ্যক প্রার্থী নন ক্যাডার থেকে একটি চাকরি পাবে। নিয়োগটা যদি আগের সিস্টেমে রাখা হয়, যেটা হলো আগের বিসিএস এর রেজাল্ট হওয়ার পরে বিসিএস এর রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত, তাহলে যেটা হবে পদ ফাঁকা সাপেক্ষে যারা যোগ্য প্রার্থী আছে তারাই কিন্তু এখান থেকে নিয়োগটা পাচ্ছে। প্রার্থীরা বলছেন 2018 সালে 40তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং 2022 সালে শুরু অবধি 38তম বিসিএস এর নন ক্যাডার পদে নেওয়া হয়। 40তম বিসিএস এর নন ক্যাডার প্রার্থীদের জন্য 18 সালের আগের শূন্য পদ মিলবে কিনা এই নিয়ে প্রশ্ন তাদের। দীর্ঘ একটা সময় অতিক্রম করার পর এখন আমার খালি হাতে ফিরতে হইতেছে। এই সংকটময় মুহূর্তে যে আমার অতিক্রম করে আমি এতটুকু আসছি, এখন আমি কি পাবো তাহলে? 40তম বিসিএস এ কৃতকার্য, কিন্তু পদ স্বল্পতার কারণে 8000-এরও বেশি প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া যায়নি। প্রার্থীরা বলছেন 40তম বিসিএস এর নন ক্যাডার পদ নিয়োগ শুরুর আগেই অন্যান্য বিসিএস এর নন ক্যাডার পদ সংরক্ষণ করতে চাইছেন পিএসসি, যার কারণে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন প্রার্থীরা যেন কোনোভাবেই বৈষম্যের শিকার না হয় সেই বিষয়ে পিএসসিকে নজর রাখার তাগিদ বিশেষজ্ঞদের। আয়োজন করে আবার লোক নেয়া, এতে করতে গিয়ে সময়ও লাগতো। এখন তাদেরকে চাকরি দেওয়া যাচ্ছে, নন ক্যাডার পদের লোক চাকরি দেওয়া যাচ্ছে। আগের নিয়মে চলমান বিসিএস কৃতকার্যদের নন ক্যাডার পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার পর অন্য বিসিএসে নন ক্যাডার পদ ঘোষণা করা হতো। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় সিএনজি চালিত 3 হুইলারের রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্তের পরপরই তৎপর হয়ে উঠেছে দালাল চক্র। প্রতিটি গাড়ির রেজিস্ট্রেশনের জন্য সরকারিভাবে নির্ধারিত অর্ধের দ্বিগুণেরও বেশি দাবি করছে তারা। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করছেন প্রশাসনিক কর্মকর্তারা। গেল 24 ফেব্রুয়ারি রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয় সিএনজি চালিত 500 3 হুইলারের রেজিস্ট্রেশন দেবে জেলা প্রশাসন। এই সিদ্ধান্তের পরপরই 19,000-এরও বেশি রেজিস্ট্রেশনবিহীন 3 হুইলারের মালিক যোগাযোগ শুরু করে সংশ্লিষ্টদের সঙ্গে। এ সুযোগে দালাল চক্র 40,000 টাকা পর্যন্ত দাবি করে একটি গাড়ির রেজিস্ট্রেশনের জন্য। তবে বিআরটিএ বলছে সিএনজি চালিত 3 হুইলারের রেজিস্ট্রেশন ফি 15,000 টাকারও নিচে। অনুমোদন সাহেবকে বিআরটিএ দেয়, তো এখানে সরকারি ফি যেটা জমা হয় সেটা হলো 14,895 টাকা।
তো এই টোটাল ফিটা অনলাইন ব্যাংকে জমা হয়। অনলাইন ব্যাংকে জমা হওয়ার পরে আমাদের বিএসপির মাধ্যমে এটা ডাটা করে আমরা রেশন প্রক্রিয়া সম্পন্ন করব। এবং অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসনিক কর্মকর্তারা। মিটিংয়ের সিদ্ধান্ত এবং যানজট নিরসনে যে বগুড়া জেলায় একটা সকল পক্ষকে নিয়ে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত রেজিস্ট্রেশন থ্রি হুইলার চলাচল করছে সেটা যেন কোনোভাবেই না চলাচল করে এবং তারা যেন দ্রুত তারা রেজিস্ট্রেশনের আওতায় তাদের যানবাহনগুলোকে নিয়ে আসেন। এবং সেখানেও সিদ্ধান্ত হয়েছে সেখানে যে সরকারি যে ফি, রেজিস্ট্রেশন ফি, তার বাড়তি, সেই ফিয়ের বাড়তি কোনো অর্থ যেন কোথাও প্রদান না করা হয়। তবে রেজিস্ট্রেশনের জন্য যারা ছুটাছুটি করছেন তারা বলছেন ভিন্ন কথা। সরকারি রেটটা জানি না, আমরা লোকের মাধ্যমে করা হচ্ছে 30,000 টাকা নাম্বার করতে লিছে। গাড়ির নাম্বার না করলে গাড়ি চালাতে দেয় না। তারপরে আপনার মনে করেন যে পুলিশ ধরে রোডে। এবার যারা রেজিস্ট্রেশন পাবেন তাদের থ্রি হুইলার চালাতে হবে বগুড়া শহরের বাইরে বিআরটিএ নির্ধারিত রুটে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। হাতের কাজের জন্য খ্যাতি লেবাননের দ্রুজ সম্প্রদায় নারীদের। বছরের পর বছর সংস্কৃতি এবং পারিবারিক ঐতিহ্য হিসেবে এর চর্চা করে আসছেন তারা। তাদের কাছে কারুকাজ কেবল আয় নয়, বরং নিজেদের প্রকাশের একটি দুর্দান্ত উপায়। এবার দ্রুজ নারীদের কাজকে বিশ্ব দরবারে তুলে ধরতে এগিয়ে এসেছে একটি ফ্যাশন ব্র্যান্ড। প্রতিবেদনটি দেখবেন সংবাদের শেষ অংশে। 21শে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক তোয়াব খানের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এর আগে সকাল 10টায় তেজগাঁওয়ে তার কর্মস্থল দৈনিক বাংলা কার্যালয়ে হবে প্রথম জানাজা। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে বেলা 1টায় জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে তোয়াব খানের মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদাসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে কিংবদন্তি এই সাংবাদিককে দাফন করা হবে বনানী কবরস্থানে। শনিবার 87 বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তোয়াব খান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। সর্বশেষ দ্বিতীয়বারের মতো দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব পালন করেন তোয়াব খান। জনকণ্ঠে উপদেষ্টা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এর আগে কাজ করেছেন দৈনিক সংবাদ, দৈনিক পাকিস্তানে। সাংবাদিকতায় তার হাতে খড়ি 1953 সালের সাপ্তাহিক জনতায়। ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সেবা পেতে সরকারি বিভিন্ন সংস্থায় ঘুষ ছাড়া কাজ হয় না। আছে হয়রানি ও অযৌক্তিকভাবে ক্ষমতা প্রয়োগের প্রবণতাও। এমন অবস্থায় কেবল ডিজিটালাইজেশন নয়, প্রয়োজন পদ্ধতিগত সংস্কার এবং সেবাদাতার মানসিকতার পরিবর্তন। রোববার রাজধানীর একটি হোটেলে রপ্তানি খাতের ব্যবসায় প্রয়োজনীয় সেবার ওয়েব পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা এসব বক্তব্য তুলে ধরেন। রপ্তানি খাতে ব্যবসা শুরু ও পরিচালনার বিভিন্ন ধাপে 3 ডজনেরও বেশি সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের ছাড়পত্র, লাইসেন্স, রেজিস্ট্রেশন দরকার হয়। কিন্তু এগুলো পেতে ভোগান্তিতে পড়েন বিনিয়োগকারীরা। গত এক যুগে অনলাইন সেবার প্রচেষ্টা থাকলেও হয়রানি, ঘুষ ও দুর্নীতির চিত্র বদলায়নি বলে ক্ষোভ জানান ব্যবসায়ীরা। প্রেসিডেন্ট সাহেব, ডাইরেক্টর সাহেবের ভাগ নাইলে ফোন করে মাফ করেছে, তা আমাদেরটা তো হয়নি। আমাদেরটা না দিলে পাবেন না, বাধ্যই তাকে তো কত দিতে বলেছে। ডাইরেক্টর সাহেবের ভাগ 20,000 আর আমাদের 30,000। আমাদের 30,000 দিয়ে যান, ওই 30,000 দিয়ে কিন্তু তাকে আনতে হয়েছে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোন ভুল, কোনটা স্পেলিং মিস্টেক আছে সেই জিনিসটা ধরার চেষ্টা করা হয়। এবং এটাতে সবাই জানে যে 2-3 দেরি করাতে পারলে কি হবে, একটু আগে বলেছে, আমি এটা রিপিট করতে চাই না। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকায় দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। তাই পুরনো সেবাকে অনলাইনে রূপান্তর করেই কেবল অবস্থার পরিবর্তন সম্ভব নয়। ব্যবসায়ীরা মনে করেন সেবা সহজ করতে সংস্কার দরকার পদ্ধতিগতভাবে। রিসেন্টলি একটা গভর্নমেন্ট এজেন্সির সাথে একটা তর্ক বলবো না, একটা আলাপের মধ্যে আছি যে ওনারা একটা ডকুমেন্ট চাচ্ছেন এনবিআর থেকে, আর এনবিআর বলছে এই ডকুমেন্ট দরকার না। তো এই ধরনের উদাহরণ আমরা সবাই প্রতিনিয়ত, বিশেষ করে আমরা যারা অ্যাসোসিয়েশনের দায়িত্ব আছি, আমরা এটা ফেস করছি। পোশাক, চামড়া, ওষুধ ও প্রক্রিয়াজাত খাদ্য শিল্প কারখানা চালুতে কী ধরনের লাইসেন্স, সার্টিফিকেশন এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা দরকার তা তুলে ধরা হয়েছে factorysetup.bd.com-এ। সিপিডি এবং জার্মান সংস্থা GIZ এর উদ্যোগে তৈরি এ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসা সহজীকরণে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও স্বচ্ছতার ওপর জোর দেন আয়োজকরা। বিজনেসের চ্যালেঞ্জগুলো
যেটা আসলে কাগজে লেখা থাকে না, কিন্তু সেই জিনিসগুলো বিজনেসকে প্রতিনিয়ত যে ফেস করতে হচ্ছে, সেই সমস্যার কিভাবে সমাধান হবে সেটা বিজনেসম্যানরা চান। এবং বিজনেসম্যানরা চান এই জায়গাগুলোতে একটা ট্রান্সপারেন্সি, এই জায়গাগুলোতে একটা অ্যাকাউন্টেবিলিটি। চালু হওয়া এ পোর্টালে একজন নতুন বিনিয়োগকারী চাইলে সহজেই ব্যবসা শুরুর শর্ত ও তা পূরণে সহজ দিক নির্দেশনা পাবে বলে জানান উদ্যোক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট সুবিধা উঠে যাওয়ায় আবারও অস্বস্তি ভোজ্য তেলের বাজারে। দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় ক্রেতা বিক্রেতারা। তবে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার ও ডলারের দাম বিবেচনায় ভোজ্য তেল আমদানি ও উৎপাদনে ভ্যাট সুবিধার মেয়াদ 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সপ্তাহেই জারি করা হবে প্রজ্ঞাপন। রোববার দুপুরে কারওয়ান বাজারে দেখা মেলে মিন্টু রিপা দম্পতির। দামের সাথে তাল মেলাতে নিত্যপণ্য কিনতে এসেছেন পাইকারি বাজারে। একটু খরচ কমাতে বোতলজাত তেল না কিনে প্যাকেটজাত কিনলেন। এখন আমি বোতল কিনতে পারতেছি না অতিরিক্ত দামের জন্য, আমি কিনতেছি পলি ব্যাগ সয়াবিনের। এটাও নিল 180 টাকা করে কেজি। আমাদের তো না বিশ্বাস উঠে গেছে, কোনো জিনিসের মানে লাগামহীনভাবে বেড়েই চলছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমছে পাম তেলের দাম। সয়াবিন তেলের দাম না কমলেও বাড়েনি, সরবরাহ স্বাভাবিক। তবে গত শনিবার থেকে ভোজ্য তেল আমদানি ও উৎপাদনে ভ্যাট ছাড়ের সুবিধা উঠে যাওয়ায় দুশ্চিন্তায় পাইকারি বিক্রেতারা। পামের দাম একদম শীতল, আমরা মানে 10-12 টাকা লসে বেচতেছি। এতদিন শুনছিলাম যে তেলের দাম একটু কমবে, এই জন্য আমরা একটু টেনশনে ছিলাম যে মাল বেচা কিনা দেয় না, ঘর খালি কিনি নাই যে দাম কমলে একটাই। এখন আবার কালকে থেকে শুনতেছি নাকি ভ্যাট প্রত্যাহার করে দিয়েছে, এখন নাকি আর দাম কমবে। ভোজ্য তেলে ভ্যাট ছাড় অব্যাহত রাখতে গত 20 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে ডলারের দাম বেড়েছে, ফলে তেল আমদানিতে খরচ বেশি হচ্ছে। এই পরিস্থিতিতে ভ্যাট ছাড় 30 জুন পর্যন্ত বহাল রাখার অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাট অব্যাহতির মেয়াদ 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে এনবিআর চেয়ারম্যান, দেশে ফিরলে আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের উচিত হচ্ছে যে এই বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেওয়া। যদি কার্যক্রম থাকে, অর্থাৎ অব্যাহতির সুবিধায় কার্যক্রম থাকে, তাহলে দ্রুত ব্যাখ্যা দেওয়া। তা না হলে কিন্তু এই উৎপাদনকারীদের মধ্যে একটা হতাশা, একটা অস্থিরতা তৈরি হবে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম নেমেছে $1500 আর পাম $1150। এর প্রেক্ষিতে দেশেও দাম কমানোর উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, ভ্যাট অব্যাহতির আদেশ বাস্তবায়ন হলে নতুন দাম নির্ধারণ করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হারিকেন ইয়ানের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 83 জনে, বলছে কর্তৃপক্ষ। এর মধ্যে শুধু ফ্লোরিডাতেই মারা গেছে 79 জন, যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন 8 লাখ বাসিন্দা। অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে বিদ্যুৎ সংযোগে 1 সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নর্থ ক্যারোলাইনায় বিদ্যুৎহীন 30,000-এর বেশি মানুষ। সাউথ ক্যারোলাইনার উপকূলের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ সহিংসতায় অন্তত 92 জন নিহত হয়েছে। রোববার এই দাবি করেছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা IHR। এদিকে চলমান বিক্ষোভে দেশকে অস্থিতিশীল করতে পারে হুঁশিয়ারি দিয়ে নিরাপত্তা বাহিনীকে তা কঠোরভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন দেশটির স্পিকার। তৃতীয় সপ্তাহে গড়ালো ইরানের হিজাব বিরোধী বিক্ষোভ। পুলিশ হেফাজতে 22 বছর বয়সী তরুণী মাহসা আমিনের মৃত্যুর জেরে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন আন্দোলনকারীরা। বাড়ছে প্রাণহানিও। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মানবাধিকার সংস্থা IHR জানায়, ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে শুক্রবার নতুন করে বিক্ষোভ সহিংসতার ঘটনা ঘটে। এদিন 41 জন প্রাণ হারায় বলে দাবি তাদের। আঞ্চলিক পুলিশ প্রধানের বিরুদ্ধে বালুচ সংখ্যালঘু এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভের সূত্রপাত। চলমান বিক্ষোভ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন দেশটির পার্লামেন্টের স্পিকার। দেশকে অস্থিতিশীল না করতে বিক্ষোভকারীদের সতর্ক করেন তিনি। নিষেধাজ্ঞার বড় অংশ তুলে নিতে প্রস্তুত শত্রুরা। তবে চলমান বিক্ষোভ ইরানের জনগণের উপর চাপ বাড়াচ্ছে, যেমনটা হয়েছিল 2009 সালের ইরানের গ্রিন মুভমেন্টের সময়। ওই সময় আমাদের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে শনিবার ইরানের বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ইরানিরা।
অকল্যান্ড থেকে নিউ ইয়র্ক, সিওল থেকে জুরিক পর্যন্ত একাত্মতা জানিয়ে বিক্ষোভে অংশ নেন কয়েক লাখ মানুষ। কঠোর পর্দা নীতি থেকে বেরিয়ে আসা সহ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করেন তারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দোনেৎস্কের কৌশলগত শহর লিমান এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর রোববার এ কথা জানান তিনি। ইউক্রেনীয় বাহিনী খেরসনেও 2টি অঞ্চল পুনরুদ্ধার করেছে বলে দাবি করেন জেলেনস্কি। এদিকে ইউক্রেনের ভূখণ্ড সংযুক্ত করায় রাশিয়ার নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছে পোল্যান্ড ও রোমানিয়া সহ ন্যাটোর 9 সদস্য দেশ। এ সময় ইউক্রেনে উল্লেখযোগ্যভাবে সামরিক সহায়তা বাড়ানোর জন্য সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। বিবৃতিতে ইউক্রেনের ন্যাটোর সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে তাদের সমর্থন রয়েছে বলে জানায় এসব দেশ। নারী এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 32 রান। পাকিস্তানের বিপক্ষে জাহানারার পরিবর্তে লতা মণ্ডলকে নিয়ে একাদশে নামে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শামীমাকে হারায় টাইগ্রেসরা। পরের ওভারে সাদিয়া ইকবালের শিকার ফারজানা হক। 4-এ নেমে টিকতে পারেননি রুমানাও। দলীয় 3 রানের সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। ইনিংস বড় করতে পারেননি লতা মণ্ডল, ফেরেন 12 রান করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে যারা যুক্তিহীন রং লাগিয়ে সংবাদ পরিবেশন করে তাদের নিয়ে অভিমান বিসিবি সভাপতির। নাজমুল হাসান পাপন রোববার বোর্ড সভা শেষে কথাও বলতে চাননি গণমাধ্যমের সাথে। তবে অনুরোধ রক্ষা করে জানিয়েছেন দেশের ক্রিকেটের স্বার্থে মিথ্যা তথ্য দেয়া, অহেতুক সমালোচনা বন্ধ করতে হবে। কোনো বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি কথা বলবেন না এমনটা খুব কমই হয়েছে। এদিনও নাজমুল হাসান পাপনের কাছে জানার ছিল সবাই কি নিয়ে আলাপ হয়েছে, কোনো সিদ্ধান্ত আছে কিনা। সবাইকে অবাক করে কথা না বলে চলে যেতে থাকেন তিনি। তবে গণমাধ্যম কর্মীদের অনুরোধ ফেলতে পারেননি। কেন এভাবে চলে যাওয়া তার কারণ জানিয়েছেন। অবাস্তব কথাবার্তা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা জানে মিডিয়ায়, আপনারা যারা নাকি সব কিছু ব্যাকগ্রাউন্ড জানেন তারা অনেকে করেন না, এটা আমি স্বীকার করি। কিন্তু বাকি যে বেরোয়েছে কিছু একেবারেই বানানো কাহিনী, শুধু এই সমস্ত বানানো তথ্য বানাইতে থাক না, তা আমাদের সাথে কথা বলার দরকার। হাতুরু সিংয়ে চলে যাওয়ার পর থেকে দল গঠনে নিজের মতামত দেয়া বন্ধ করেছেন বিসিবি সভাপতি। অনেক জায়গা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, অন্যদের দিয়েছেন স্বাধীনতা। তারপরেও নানা সময় চতুর্দিক থেকে ধেয়ে আসে সমালোচনা, যার কারণ খুঁজে পান না বোর্ড প্রধান। এখনো যদি কারো কাছে মনে হয় আমি অসহায়, আমার আর কিছু বলার নেই। আমি অত্যন্ত অসহায়। উনি যদি মনে খুশি হয় শুনলে আমি অত্যন্ত অসহায়। আফটার হাতুরা সিংহা হ্যাজ লেফট, এর পরের কথাগুলো বলছি, আগের কাহিনী বলছি না। আগে আমি অনেক ইনভলভ ছিলাম। কোনোদিন তাদের কোনো একটা স্কোয়াড কাউকে ঢোকানো বা বের করার জন্য আমি কিছু করেছি। দেশের ক্রিকেটের স্বার্থে সংবাদ মাধ্যম ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে অহেতুক সমালোচনা ও বানোয়ার তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন নাজমুল হাসান পাপন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাই স্কোরিং দ্বিতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 16 রানে হারিয়েছে ভারত। গুয়াহাটিতে 238 রানের টার্গেটে মিলারের সেঞ্চুরির পরও হেরে গেল প্রোটিয়ারা। টানা 2 জয়ে সিরিজ টিম ইন্ডিয়ার। রোহিত শর্মা, লোকেশ রাহুলের 96 রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পায় ভারত। রোহিত ফেরেন 43 রান করে, রাহুলের ব্যাটে আসে 57 রান। এরপর সূর্যকুমার যাদব ও বিরাট কোহলির তাণ্ডবে 3 উইকেটে 237 রান করে স্বাগতিকরা। সূর্যকুমার 22 বলে করেন 61, কোহলি অপরাজিত থাকেন 49 রানে। জবাবে টেম্বা বাভুমা ও রাইলি রুশো শূন্যতে আউট হলে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে কুইন্টন ডিকক ও ডেভিড মিলারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়েছিল প্রোটিয়াদের। শেষ পর্যন্ত মিলারের 47 বলে 106 রান আর ডিককের 69 রানেও জিততে পারেনি প্রোটিয়ারা। দীর্ঘ বিরতির পর পাকিস্তান সফরে এসে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। লাহোরে এক পেশে সপ্তম টি-20 67 রানে হেরেছে বাবরের দল। 4-3 ব্যবধানে সিরিজ ইংলিশদের দখলে। দাভিদ মালান, হ্যারি ব্রুক ও বেন ডাকেটের ঝোড়ো ব্যাটিংয়ে 209 রান তোলে ইংল্যান্ড। 47 বলে 78 রানে অপরাজিত থাকেন মালান। অন্য প্রান্ত ব্রুক 29 বলে করেছেন 49 রান। এদিন 4 ওভারে 61 রান দিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। জবাবে রিজওয়ান 1 আর বাবর 4 রানে আউট হলে বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা। শান মাসুদের 56 শুধু হারের ব্যবধান কমিয়েছে। 5 ব্যাটার 1 অঙ্কে আউট হলে শেষ পর্যন্ত 8 উইকেটে 148 রানে থামে পাকিস্তানের ইনিংস।
লা লিগায় ঘরের মাঠে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। ওসাসুনার সাথে 1-1 গোলে ড্র করেছে আনচেলত্তির দল। সেরিয়াতে বোলোনিয়ার বিপক্ষে জয় পেয়েছে ইউভেন্টাস। স্যান্টিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে ভিনিসিয়াসের গোলে লিড নেয় রিয়াল, তবে বিরতি থেকে ফিরেই গার্সিয়ার গোলে সমতা টানে অতিথিরা। 76 মিনিটে ডিবক্সে বেনজেমা ফাউলের শিকার হলে 10 জনের দলে পরিণত হয় ওসাসুনা। তবে স্পট কিকে গোল করে ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার। 2 মিনিট বাদে বেনজেমা বল জালে পাঠাতে সক্ষম হলে অফসাইডে তা বাতিল হয়ে যায়। টানা 6 জয়ের পর পয়েন্ট হারালো লস ব্লাঙ্কোস। 7 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে টেবিলে 2-এ রিয়াল। এদিকে বোলোনিয়ার জালে গোল উৎসব করেছে ইউভেন্টাস। ঘরের মাঠে 3-0 গোলে জিতেছে অ্যালেগ্রির দল। হাতের কাজের বৈচিত্র্যময় নকশার জন্য সুখ্যাতি লেবাননের দ্রুজ সম্প্রদায়ের নারীদের। তাদের কাজকে বিশ্ব দরবারে তুলে ধরতে এগিয়ে এসেছে লেবাননের একটি ফ্যাশন ব্র্যান্ড। সেলিম আজম ফ্যাশন ব্র্যান্ডের জন্য এই নকশাগুলো তৈরি করেছেন দ্রুজ নারীরা। প্রতিটি নকশা লেবাননের চৌফ অঞ্চলের প্রকৃতি, দর্শন এবং ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত। চৌফ অঞ্চলের পরিচয়ের একটি বড় অংশ সূচিকর্ম। বছরের পর বছর ধরে সংস্কৃতি এবং পারিবারিক ঐতিহ্য হিসেবে এর অনুশীলন করে আসছেন দ্রুজ নারীরা। এই ধরনের কাজগুলো কেবল আর্থিক আয় হিসেবে নয়, বরং তাদের নিজেদের প্রকাশ করার একটি দুর্দান্ত উপায়। দ্রুজ নারীদের অল্প বয়স থেকেই সূচিকর্ম এবং ঐতিহ্যবাহী কারুশিল্প শেখানো হয়। সময়ের সাথে সাথে তা হাতবদল হয় প্রজন্ম থেকে প্রজন্মে। এটা আমাদের ঐতিহ্য। আজকাল আপনি এ ধরনের সূচিকর্ম বা হাতের কারুকাজ খুঁজে পাবেন না। এটি বেশ পরিশ্রমের, তবে কাজ শেষ হলে দারুণ অনুভূতি সৃষ্টি হয়। এই সূচিকর্ম প্রাচীন সময়ের প্রতীক। চৌফ অঞ্চলকে দ্রুজ সম্প্রদায়ের কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু বহির্বিশ্বে তাদের পরিচিতি খুবই কম। কারুকাজের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন চান নকশাকার সেলিম আজম। আমি মনে করি আমার গর্ব করার মতো অনেক কিছু আছে, শুধু কারুকার্যের জন্য নয়। আমি যেখান থেকে এসেছি এবং এই সংখ্যালঘু মানুষ যারা বিভিন্ন কারণে বহির্বিশ্বে প্রতিনিধিত্ব করতে পারেনি, আমি আমার সম্প্রদায়কে এমনভাবে উপস্থাপন করতে চাই যা আগে তুলে ধরা হয়নি। I think by celebrating where I come from and the authenticity. 2019 সালে ফ্যাশন ট্রাস্ট আরাবিয়া বিজয়ীর খেতাব জেতেন সেলিম আজম, যখন আধুনিক ইতিহাসের সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল লেবানন। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।